আওয়ামী লীগ সরকারের দলীয়করণে ছিলেন, এই বিষয়ে আপনার কি মন্তব্য? আমি তো আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে ঠিক যে অভিযোগটা করা হয়েছে সেটা আসলে কি অভিযোগ ছিল। যে আপনি সাউথ কোরিয়ায় আওয়ামী লীগের দলীয় মিটিং এ প্রটোকল ভেঙে, কূটনৈতিক প্রটোকল ভেঙে আপনি জয়েন করেছেন, এরকম কি কিছু হয়েছে? আমার তো মনে পড়ে না। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছে আমি আরিফ মাহফুজ। দর্শককে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে নতুন হাই কমিশনার যোগ দিয়েছেন আবিদা ইসলাম। সো আজকে কথা বলার আগে বলে নিই যে তিনি মাত্র গত জানুয়ারি মাসের 27 তারিখে লন্ডনে হাই কমিশনে তিনি জয়েন করেছেন। তারপর থেকে বেশি দিন হয়নি, মাত্র হয়তোবা 2 সপ্তাহের বেশি সময় হয়েছে। সো অনেক আপডেটেড তথ্য হয়তোবা আমরা নাও পেতে পারি, কারণ তিনি প্র্যাকটিসিং নতুন অবস্থায় আছেন। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। ম্যাডাম, প্রথমে জানতে চাইব যে লন্ডনে আসলেন, বিশাল দায়িত্ব, হাই কমিশনের দায়িত্ব। সো প্রবাসীরা আসলে তাকিয়েছিলেন 5ই আগস্টের পর থেকে নতুন একজন হাই কমিশনার আসবেন, এবং অনেক প্রত্যাশা প্রবাসীদের। তো কেমন লাগছে লন্ডন? লন্ডন ভালো লাগছে। লন্ডন আমার পুরানো জায়গা। আমি 20 বছর আগে এই হাই কমিশনে কাজ করেছি। তো পুরান জায়গায় ফিরে আসতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর প্রবাসীদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমাদের কনসুলার সেবা প্রার্থী যারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের বিষয়ে, তাদের সমস্যা নিয়ে আমি জানি। আমরা চেষ্টা করছি সেটাকে কিভাবে সমাধান করা যায়, সম্পূর্ণ সমাধান করতে না পারলেও যাতে কিছুটা উন্নততর সেবা প্রদান করা যায় সেসব নিয়ে আমরা ভাবছি, এবং কিছু উদ্যোগ আমরা ইতিমধ্যেই নিয়েছি। আশা করি সামনে হয়তো আমরা দেখবো যে আমরা কিছুটা প্রত্যাশিত ফল পাবো। সো আপনি আসার পরে বিগত যে দিনগুলো গিয়েছে, আপনি তো অনেক আগে ছিলেন এখানে দায়িত্বে, তো বিশেষ করে গত 15 বছর অন্যান্য হাই কমিশনার ছিলেন। তো তখনকার অবস্থা, বর্তমান অবস্থা কি পরিবর্তন পেলেন এসে আপনি? যেহেতু সময়টা খুব বেশি নয়, তবে দেখছি যে এই যে সমস্যাগুলো আমি এসে পেয়েছি, এই সমস্যাগুলো সে সময়ও ছিল, হয়তো তার পরিধি অতটা ছিল না, কিন্তু যেহেতু এখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে, তাদের আকার বেড়েছে, তো সমস্যাগুলো আরো দৃঢ়, কি বলবো, সেটার পরিধিও বেড়েছে আরো। তো আমরা চেষ্টা করছি সেই সমস্যার সমাধানে। তো আমরা সচেষ্ট আছি তাদের সেই সমস্যা সমাধান করবার জন্য। অনেক সময় আমরা দেখেছি যে আসলে সব সময় থাকে, হয়তোবা মানুষের চাহিদার শেষ নেই, আর সব সেবা কিন্তু সবসময় আসলে দেওয়া যায় না। তো প্রবাসী যারা আছেন এইখানে, সবসময় আমরা একটা কমপ্লেইন শুনে আসছি যে আসলে কনসুলার সেকশন, আপনি বলে গেছেন, তারপরও আমি রিপিট করছি যে সেবার মান অনেক সময় একটু মানুষ ভোগেন অনেক সময় আর কি। তো এই বিষয়ে যে আপনার পরিকল্পনা, নতুন পরিকল্পনা কি আছে, যে আপনি কি আগে যারা সেবা দিয়েছেন তাদেরকে এক্সিট করতে পারবেন মনে করছেন? আগে বা পরের সেবা না, বিষয়টা আমাদের এখানে সবসময় যেটা সমস্যা সেটা হচ্ছে যে স্থান নিয়ে। আমাদের যে পরিমাণে ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন, সেই তাদেরকে অ্যাকোমোডেট করার মতো আমাদের স্থান যথেষ্ট না। আর এটা যেহেতু একটা হেরিটেজ প্রপার্টি, সম্পত্তি, তো সেখানে আসলে আমাদের খুব একটা সুযোগও নেই এটাকে, পরিধিটা বা স্থানটাকে বাড়ানো। তো আমি আমার কি পরিকল্পনা নিয়েছি সেটা আমি এখন খোলাসা করে নাই বললাম, কারণ আমরা হয়তো দেখতে পাবেন আপনারা, আমরা আগে বাস্তবায়ন করি, তারপর যদি সেবার মানের উন্নতি ঘটে তখন না হয় আবার আমরা এটা নিয়ে কথা বলবো। এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে গত 5ই আগস্টের পরে যখন সাবেক হাই কমিশনার চলে গেলেন, আপনি আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত একজন ছিলেন, এই সময়টাতে একটা বিষয় ঘটেছে, সেটা হচ্ছে যে এনভিআরএফ ফি, নভিসের রিকোয়ার্ড ফি বৃদ্ধি করা হচ্ছে একেবারে অল্প নোটিসে। আমরা হাই কমিশনে এসেছিলাম, আমরা তথ্য পেয়েছি যে হাই কমিশনের এক্ষেত্রে দোষ নেই, কারণ হাই কমিশন একদিন আগে জানতে পেরেছে এটা ইনক্রিজ করা হয়েছে। তো যেহেতু সরকারি অর্ডার, সেটা পালন করতে হবে। তো এটা নিয়ে কিন্তু কমিউনিটির মানুষের মধ্যে অনেক ক্ষোভ দেখা গেছে যে কেন বাড়ানো হলো। তো বারবার কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে এবং আন্দোলন করা হয়েছে কমিউনিটির পক্ষ থেকে, যে এটাকে আসলে আগের পূর্বের অবস্থায় ফিরে আনা অথবা রিডিউস করার জন্য আরো। তো সময়ের সাথে কিন্তু আসলে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু ব্যয়বহুল হয়ে যায়। সো এই রিকোয়েস্ট সম্পর্কে আপনি কি বলবেন? আপনি কি এটা এনবিআর ফিটা পূর্বের জায়গায় ফিরিয়ে আনার জন্য কমিউনিটির মানুষের জন্য কোনো রিকোয়েস্ট করবেন সরকারের কাছে? আচ্ছা, আসলে এই বিষয়ে অলরেডি ইতিমধ্যেই অনুরোধ জানানো হয়েছে, এবং আমাদের বাংলাদেশ সরকার এই বিষয়টি জানেন, যেখানে কমিউনিটির মধ্যে
এই এনবিআর ফি বৃদ্ধি নিয়ে একটা অসন্তোষ দেখা দিয়েছে। তো আমাদের যে ভারপ্রাপ্ত হাইকমিশনার ছিলেন উনি এটা লিখিতভাবে জানিয়েছেন, এবং পরবর্তীতে যখন ভার্চুয়াল মিটিং হয়েছে বিভিন্ন মিশন প্রধানদের সাথে, সেখানে উনি বিষয়টা তুলে ধরেছেন। তো বাংলাদেশ সরকার এই বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে অবহিত রয়েছেন। তো আমরা পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষায় রয়েছি যে বাংলাদেশ সরকার থেকে পরে যদি কোনো নির্দেশনা আসে এই বিষয়ে, তাহলে আমরা সেভাবে সেই নির্দেশ পালন করব। বিনা শুল্কে বাংলাদেশের পোশাক যুক্তরাজ্যে রপ্তানি হবে, সেটি কিন্তু একটা ভালো একটা উদ্যোগ, এবং আমরা বাংলাদেশ কিন্তু অনেক লাভবান হচ্ছে বা হবে। সেটির সময়সীমা 2029 সাল পর্যন্ত। তো সেটি বাড়ানোর জন্য অনেকের কমিউনিটির মানুষের প্রত্যাশা আছে। সেই বিষয়ে আসলে এটা বাড়ানো হবে কিনা কোন অবস্থা আছে, আপনি কি অবগত আছেন? এটা যে আসলে দ্বিপাক্ষিক সম্পর্কিক একটা বিষয়। তো আমরা বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের সরকারের সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছে। তো আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এমন একটা সমাধানে পৌঁছতে পারবো আগামীতে। আপনি জানেন যে বাংলাদেশে বিগত 15 বছর বাংলাদেশ থেকে অনেক অর্থ পাচার হয়েছে যুক্তরাজ্যে। সেই অর্থ ফিরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপডেট বার্তা আমরা এখনো পাইনি। তো আপনি কি জানেন সেটা আসলে কোন পর্যায়ে আছে? আমি যতদূর জানি যে যুক্তরাজ্য সরকার এবং বাংলাদেশ সরকার বিষয়টা নিয়ে কাজ করছে, এবং এই বিষয়ে আসলে বিষয়টার যেহেতু একটা স্পর্শকাতরতা রয়েছে, আমার মনে হয় যে যখন সময় এবং সুযোগ আসবে তখন এটা জনসমক্ষে প্রকাশ করা হবে, এবং এখন ইটস টু আর্লি টু সে এনিথিং। নতুন বাংলাদেশ সবাই বলছেন, আমরাও বলছি, সেই নতুন বাংলাদেশে বিলেতের যারা নতুন প্রজন্ম আছেন তাদেরকে আসলে আকৃষ্ট করতে আসলে কি কি উদ্যোগ নেওয়া হতে পারে বা নেওয়া হয়েছে? কারণ যারা এই দেশের বনভোটা পাচ্ছেন, যারা এই দেশের নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বাংলাদেশ বিমুখ ছিলেন। এসেছে আমাদের কাছে তথ্য এরকম আর কি, আমরা একবারে বলছি না তারা যাচ্ছেন না। তো তাদেরকে কেন বিমুখ ছিলেন এটা কি আপনি জানেন? বিমুখ ছিলেন বিশেষ করে যে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা, এয়ারপোর্টে হয়রানি, এই বিষয়গুলো কিন্তু কাজ করেছে। যার জন্য এই দেশের যারা নতুন প্রজন্ম, যারা জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, তারা কিন্তু আসলে হয়রানির শিকার যখন এয়ারপোর্টে হয়, তারপরে বাহিরে যাওয়ার পরে তারা যতদিন অবস্থান করেন সেই সময়তে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে যারা যান তাদের ফ্যামিলির মেম্বার বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। অনেকের দেখা যায় বাংলাদেশে যাওয়ার পরে চাঁদা আদায় করছে, বা কোনো প্রবলেম হলে যদি থানায় অভিযোগ নিয়ে যাওয়া হয় সেখানে তারা এটাকে ভালো করে দেখে না। দলীয় ইনফ্লুয়েন্স ছিল বিগত সরকারে। সেই ক্ষেত্রে এখন আমরা মনে করি যে নতুন বাংলাদেশ সবাই বলছেন, তারা আকৃষ্ট হওয়া উচিত, সেই জন্য আর কি করা উচিত। অবশ্যই, কারণ তরুণরা এই বিজয় নিয়ে এসেছে, এবং আমার মনে হয় যে এই তরুণদের এই বিজয় সারা বিশ্বে যে বাংলাদেশি তরুণরা রয়েছে, নতুন প্রজন্ম, তাদেরকে নিশ্চয়ই উৎসাহিত করেছে, এবং এই নতুন বাংলাদেশ দেখতে তাদের যাওয়া উচিত, তাই নয় কি? না, অবশ্যই আসলে যে প্রবলেমগুলো ছিল সেগুলো যদি ওভারকাম হয় অবশ্যই তারা যাবে। আর যত প্রবাসীরা, আপনি বলতে পারেন যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ধরেন আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারে, তাই না? সম্পূর্ণ নিরাপত্তা বলতে মিনিমাম লেভেলটা তো মেনটেন করা উচিত। কারণ আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, আমরা অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারি। তারা তো আসলে ডিফারেন্ট একটা সিচুয়েশন, অ্যাটমসফিয়ার, অনেক কিছুর মধ্যে গিয়ে পড়ে, অথবা তারা এটাকে স্ক্যার্ড। আমার তো আসলে এখানে যেটা আপনি বললেন যে বেশি দিন হয়নি, আমার তরুণদের সাথে খুব একটা এখনো আলোচনা করবার সুযোগ হয়নি। আমি তাদের সাথে একটা সংলাপে বসতে চাই, বিভিন্ন যুক্তরাজ্যের যে বিভিন্ন এলাকায় তরুণরা রয়েছেন, এবং তাদের কাছ থেকে জানতে চাই যে তাদের কনসার্নের জায়গাটা কোথায়। আপনি যেটা বললেন নিরাপত্তাহীনতা, সেটা থাকতে পারে, বা এর সাথে আর অন্য কোনো বিষয় রয়েছে কিনা। তো সেগুলো জানলে পরে আমরা তখন হয়তো, যখন আমরা সমস্যাটাকে চিহ্নিত করতে পারবো, তখন সেটা হয়তো আমরা সমাধানের দিকে আগাতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে নিজের মূলের সাথে বা রুটের সাথে যোগাযোগ স্থাপন করা। তো সেখানে শুধুমাত্র নিরাপত্তাহীনতা বা আপনি যে বিষয়গুলো বললেন সেটার বাইরেও একটা আবেগ যদি থাকে, যেটা আমার পূর্বপুরুষের দেশ, আমার বাবার দেশ বা আমার মায়ের দেশ, তো সেই রকম যদি একটা প্যাশন থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো তখন কিছুটা মানে মুখ্য থাকে না, গৌণ হয়ে যায়। আপনার কথার সাথে আমি একমত। শুধু দেশের
পরিস্থিতির কথা বিবেচনা করলেই হবে না। এখানে যারা অভিভাবক আছেন তারা কিন্তু আসলে তাদেরকে ইন্সপায়ার্ড করা উচিত। নিজের এটা ঘর থেকে যদি শুরু হয় সবচেয়ে ভালো, Right. কারণ আমরা তো হাই কমিশন গুটি কয়েক মানুষের একটা জায়গা। তো এখানে 8 লক্ষ বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি রয়েছেন। তো ঘরে ঘর থেকে যদি এটা শুরু হয়, সূত্রপাত যদি ঘর থেকেই হয়, তাহলে কিন্তু জিনিসটা অনেক এগিয়ে যায়, তাই না? আমাদের তখন আর বেশি মোটিভেট সেটা করার তো হয় না। সবারই দায়িত্ব আছে। যাই হোক, জি জি, আমরাও চেষ্টা করব আমাদের যতটুকু দায়িত্ব আছে এক্ষেত্রে সেটা পালন করবার। তবে আমরা তাদের সাথে আগে কথা বলতে হবে, সংলাপে বসতে হবে, জানতে হবে যে তাদের কনসার্নটা কোথায়, তখন আমরা কিন্তু এই বিষয়টা সমাধানে আগাতে এক্স্যাক্টলি। পারবো। আমরা জানি যে যুক্তরাজ্য সরকার রোহিঙ্গাদের জন্য 1 কোটি পাউন্ড সেই পাউন্ড তারা ঘোষণা করেছিল সাহায্য দেবে বাংলাদেশে। এখন পর্যন্ত দেয়া হয়নি। সেটির আসলে কোনো আপডেট আপনার জানা আছে কিনা? কবে নাগাদ? আমার সাথে এখানকার যে একজন মন্ত্রী রয়েছেন তার সাথে কিছুদিন আগে একটা বৈঠক হয়েছে এবং রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে। ওনারা এই বিষয়টার বিষয়ে খুবই গুরুত্বের সাথে দেখছেন এটা। তো আগামীতে হয়তো এই যে অর্থ সহায়তা সেটা হয়তো ছাড় দেবেন। তবে আমি তুলে ধরেছি যে একটা ফান্ডিং গ্যাপ আছে, যেটা ধরেন আগে হয়তো $12 মতো পার পার্সন পার মাসে দেয়া হতো, সেখানে দেখা গেছে যে এটা কমে এসছে 5-6 বা আরো কমে চলে এসছে, বা হয়তো আগামীতে আরো কমে যাবে। তো এই ফান্ডিং গ্যাপটা তো বাংলাদেশ সরকারের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। তাই বললাম যে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা যদি আমাদের যে বিদেশি বন্ধুরা রয়েছেন, দাতারা রয়েছেন, তারা যদি এগিয়ে না আসেন তাহলে হয়তো একটা সমস্যা তৈরি হতে পারেন। কারণ এমনিতেই আমরা জানি যে তাদের জন্য তাদের অনেকে অপুষ্টিতে হয়তো ভুগতে পারেন। আরো দেখা যাবে তারা যখন অসুস্থ হবেন তাদের জন্য প্রপার মেডিসিন এসব থাকবে না, হেলথ যে প্রিভিলেজ গুলো আছে। তো সেইগুলোর জন্য তো এই যে সহায়তা সেটা অব্যাহত থাকা দরকার। এটা শুধু ব্রিটিশ সরকার না, আমাদের যে আন্তর্জাতিক সম্প্রদায় আছে তাদেরকে এই বিষয়ে আরো নতুন করে ভাবা দরকার বলে আমি মনে করি, যে তাদেরকেও আরো এগিয়ে আসতে হবে আর্থিক সহায়তা নিয়ে। আমাদের কাছে রিকোয়েস্ট আছে কমিউনিটি মানুষের পক্ষ থেকে যে কাউন্সিলর সেকশনে উপর থেকে নিচে যেতে অনেক বৃদ্ধ মানুষ আছেন বা যারা শিশু নিয়ে আসেন, বিশেষ করে তারা কিন্তু আসলে অনেক ডিফিকাল্টিস ফিল করেন উঠতে নামতে। তো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট, অনেক কমিউনিটি ব্যক্তি তো আমাকে বলেছেন যে আপনি যখন যাচ্ছেন এটা বলবেন যে এই জায়গাটাকে আসলে কোনো কিছু করা যায় এখানে স্থানান্তর করার জন্য। তা তো অবশ্যই সেটা আমরা ওনাদের এই সাফারিংস সমস্যাটা বুঝি। আমরা অলরেডি একটা পাসপোর্টের আলাদা কাউন্টার আছে ওই যে আমাদের 27 নম্বরে, যেখানে যারা ডিসেবলড আছেন, সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য, এবং আমরা 2-1টা কাউন্টার স্থানান্তরেরও চেষ্টা করছি। হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহের মধ্যে আমরা হয়তো স্থানান্তর করতে পারবো। তো সেক্ষেত্রে হয়তো তাদের দুর্ভোগ যেটা রয়েছে সেটা হয়তো অনেকটাই কমে যাবে বলে আমরা আশা করি। আপনি অনেক খুব পরিচিত একজন মানুষ, সো পজিটিভ নেগেটিভ অনেক কিছু মানুষের থাকে, আমাদের কাছে তথ্য আছে এবং আমরা জেনেছি গত 2 দিন আগেও এখানে একটা ডেমনস্ট্রেশন হয়েছে, বিক্ষোভ হয়েছে যে আপনার পদত্যাগের দাবি করা যাচ্ছে। এবং আপনি যখন সাউথ কোরিয়া ছিলেন আমাদের সোশ্যাল মিডিয়ার সময় অনেক জায়গায় লেখালেখি হয়েছে যে আপনি আসলে ওইখানে আপনাকে বিতর্কিত করা হয়েছে বিভিন্নভাবে যে আপনি আওয়ামী লীগ সরকারের দলীয়করণে ছিলেন। এই বিষয়ে আপনার কি মন্তব্য? আমি তো আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে ঠিক যে অভিযোগটা করা হয়েছে সেটা আসলে কি অভিযোগ ছিল, কারণ আমি অভিযোগটা সম্পর্কে আসলে বিশদ কিছুই জানি না। সেজন্য আমাকে যদি একটু স্পেসিফিক বলেন। আমি বলতে স্পেসিফিকলি আসলে আমাদের কাছে যে তথ্য বা আমরা সোশ্যাল মিডিয়ায় না, দেখেছি, আমি খুব ভাষা জানি, এই সোশ্যাল মিডিয়ায় খুবই ভাষা ভাবে এসছে। তো আমার যদি ব্যাপারে যদি স্পেসিফিক অ্যালিগেশন থাকে আমি সেটার উত্তর দিতে পারি, কিন্তু এরকম ভাষা অ্যালিগেশন বলতে যে আপনি অভিযোগটা কারা করেছে, অভিযোগ কে করেছে, এটা তো যেমন এখন আপনি যদি মিডিয়া ট্রায়ালের কথা বলেন সেটার তো উত্তর আমি দিতে যাব না, কারণ সম্ভব না। যেমন এখানে ডেমনস্ট্রেশন করলো মানবাধিকার সংগঠন, তাদের একই অভিযোগ যে আপনি তারা আসলে বিষয়টা জানে না। তাদের অভিযোগের যে বিষয়টা আমি দেখলাম তারা আসলে ঠিক মতো জানে না যে অভিযোগটা কি। তারা ওই যে পাখিতে কান নিয়ে গেল বলে অভিযোগ যেটা ছিল স্পেসিফিকলি আমি বলি সেটা হচ্ছে যে আপনি সাউথ কোরিয়ায় আওয়ামী লীগের দলীয় মিটিং এ প্রটোকল ভেঙে, কূটনৈতিক প্রটোকল ভেঙে আপনি জয়েন করেছেন, এরকম কি কিছু হয়েছে? আমার তো মনে পড়ে না। নাই না, এটা আসলে নন এভিডেন্সিয়াল হলে তো আসলে কিছু করার নেই, সেটা আমরা আপনাকে জিজ্ঞেস করতেই পারি। সো এখন আমরা ওইদিকে না জিজ্ঞেস করতে পারেন না, কারণ হচ্ছে যে আপনি যখন আমাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করবেন
তাহলে একটা অভিযোগ স্পেসিফিক না নিয়ে অভিযোগ জিজ্ঞেস করব। অভিযোগ তো আমরা মানে পেয়েছি। এখন না, এটা তো কোনো অভিযোগ হলো না। এই যে আপনি অভিযোগ সরাসরি করবেন ডেমনস্ট্রেশন করলো না, তারা। ডেমনস্ট্রেশন করতে পারে, ওই যে বললাম তাদের অভিযোগের কোনো ভিত্তি আমরা নেই। অভিযোগ দিচ্ছি না, তাদের না, অভিযোগ। তাদের কথা আপনি যে বলছেন তাদেরকে আমরা চিনি না, এবং অনেকের সাথে কথা হলো তারাও এই মানবাধিকার সংগঠনকে চিনে না। সবাই বলছে যে তাদের অ্যাসাইলামের জন্য তারা এখানে তাহলে এসেছে। তারা ভুল, এটা আসবে না, তারা ভুল বা সেটা ঠিকের কথা না। আমার কথা হচ্ছে যে আমি যখন আপনার বিরুদ্ধে অভিযোগ করব, আমি বলবো যে আপনি এই সময় এই কাজটা করেছেন, তো সেই অভিযোগটা কোথায়? সো আপনাকে একজন অভিযোগ করলো, আপনি সেটা শুনে ঝাঁপিয়ে কেন পড়বেন? না, আমরা তো ঝাঁপিয়ে পড়ি না, এই যে আপনি আমাকে জিজ্ঞেস করলাম। না, সেটাই আপনি বলেছেন যে জিজ্ঞেস করেন। না, আপনি জিজ্ঞেসটাই বা কেন করবেন? আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আপনি তথ্য উপাত্ত নিয়ে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিব। কিন্তু আমি তথ্য উপাত্ত রেফারেন্স আপনাকে দিচ্ছি। এটা কোনো Reference রেফারেন্স হচ্ছে না। যারা ডেমনস্ট্রেশন করলো তারা কিসের ভিত্তিতে করলো, ওদেরকে জিজ্ঞেস করেন, তাই অবশ্যই জিজ্ঞেস করবেন। সেটা তাদেরকে না, জিজ্ঞেস অবশ্যই। করেন যে ভাই আপনারা যে এইটাই ডেমনস্ট্রেশন আমার প্রশ্ন করলেন, ছিল, যে জিজ্ঞেস যে করবেন। কিভাবে করলেন? আমি কিন্তু আমি আমাকে কিন্তু যদি আপনাকে আপনার accuse কোনো করছি না। না না, আমি তারা অ্যাকিউজের করলো। কথা বলছি না। আমি বলছি যে আপনার যদি অভিযোগ থাকে, আপনি তথ্য উপাত্ত নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন, আমি অবশ্যই সেটার উত্তর দিব। ওকে, সর্বশেষ আমরা চলে যাই, আমরা শেষ করে জি। ফেলি যে কমিউনিটি নিয়ে আপনার ভবিষ্যতে এখানে সার্ভিস করবেন, আপনার প্রত্যাশা কি এবং কমিউনিটি মানুষের প্রতি আপনার বার্তা কি? আসলে আমাদের এখানে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বিশাল অংশ রয়েছে, যে কমিউনিটি যারা আছে, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, তাদেরকে পরিষেবা দেয়া বিভিন্ন ধরনের। এটা কিন্তু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিশাল যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, মাল্টিফেসেটেড একটা বায়োল্যাটারাল রিলেশন ইউকে গভর্নমেন্টের সাথে, তার একটা অংশ। তো এবং অন্যান্য দিক, বিভিন্ন দিক রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, শিক্ষা রয়েছে, আমাদের সামরিক সহযোগিতা সেটা রয়েছে, এবং অন্যান্য আরো নানা বিষয় রয়েছে। তা আমরা চাই যে আমাদের সাথে ব্রিটিশ সরকারের এই সম্পর্কের বিভিন্ন দিকগুলো আরো সুদৃঢ় হোক, এবং আমরা কমিউনিটির যে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে আমাদের সেবা নিয়ে, সেটাকে কমিয়ে আনা যতদূর সম্ভব। আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু অনেক সময় সামর্থ্যের কারণে আমরা পারি না, আর্থিক সামর্থ্যের কারণে। তো এই যে বাস্তবতা, সেটার সাথে মিল রেখে একটা কমন গ্রাউন্ডে আসা, যাতে করে ওনাদেরকে আমরা সেই কাঙ্ক্ষিত সেবার জায়গাটায় আমরা পৌঁছাতে পারি, সেরকম একটা ইচ্ছা রয়েছে আর কি। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যতদিন এখানে থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, সফলতা কামনা করি। প্রিয় দর্শক, কথা বলছিলাম লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত নতুন হাই কমিশনার যিনি ছিলেন আবিদা ইসলাম। আমরা অনেক কথা বললাম, আমাদের সাথে থাকবেন। ভবিষ্যতে আপডেটেড কোনো তথ্য পেলে বাংলাদেশ হাই কমিশন সম্পর্কে, হাই কমিশনের সেবা সম্পর্কে এবং কমিউনিটি মানুষের পক্ষ থেকে কোনো আপডেটেড তথ্য থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে ছিলাম আমি আরিফ মাহফুজ। ধন্যবাদ সবাইকে।